অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মেনে নেবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধান পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহতে দল মত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। গড়তে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ। রংপুরে সার্জিস আলম। হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। সাবেক এমপি এনামুল হক গ্রেফতার। বিশেষ আইনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অরাজকতার অভিযোগ। পর্যালোচনার জাতীয় কমিটির বৈঠক। মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহের মধ্যে তথ্য দেওয়ার নির্দেশ। মানবতার মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জলুস। বর্ণাঢ্য আয়োজনে মুসল্লির ঢল। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিনের জন্য ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই ঠিক করবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সংসদের সিদ্ধান্ত হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। শপথ গ্রহণ করতেছি যে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 মাস পূর্ণ হয় গত 8 সেপ্টেম্বর। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে নতুন নির্বাচন নিয়ে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের পরই নেওয়া হবে জাতীয় নির্বাচন দেওয়ার পদক্ষেপ। সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মেনে নেবে না দেশের জনগণ। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? ব্র্যাক ইনস্টিটিউট, আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও পার্লামেন্টে সংবিধান সংশোধন ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মির্জা ফখরুল। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। আহতদের সুচিকিৎসা ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিও জানান মির্জা ফখরুল। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের জন্য। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। শহীদ হয়েছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহত করতে হবে। গড়তে হবে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশ। রংপুর টাউন হল মাঠে মতবিনিময় সভায় এই আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে রাজশাহীতে মতবিনিময় সভায় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তির অপচেষ্টা চলছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের প্রতিহতের আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে।
হয়েছিল। বিগত 16 বছরের সরকারের সমালোচনা করে সার্জিস বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফিরিয়ে আনা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান সার্জিস আলম। যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সমন্বয়করা। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আরেকটি প্রতিনিধি দল। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। অনেক স্বার্থান্বেষী মহল আছে, অনেক ক্ষমতালোভী গ্রুপ আছে যারা এই মুহূর্তে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীকে দ্বিধাবিভক্ত করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। পরে সফরের অংশ হিসেবে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সমন্বয়করা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। শেখ হাসিনার জাতির কপালে কালিমা লেপে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে, এমনকি উন্নয়নের সড়ক দিয়েও পালাতে পারেননি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। আগামীতে নির্বাচনে জয়ীদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন ধর্মোপদেষ্টা আফামা খালিদ হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। পরিবেশ দূষণ থেকে বাঁচতে বৃক্ষরোপণে জোর দেন ধর্ম উপদেষ্টা। কিছু সংস্কার স্টার্ট করে দিয়ে সূচনা করে পলিটিক্যাল স্টেবিলিটি, সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম চালু করে দিয়ে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা একটা নির্বাচন দেব। সেই নির্বাচনের প্রতিটি রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। এছাড়া রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে নিহত হন সিয়াম সর্দার। এই হত্যা মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। সোমবার বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীর আইনজীবীর দাবি, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক সংস্কৃতি কর্মীকে মাঠে নামিয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে কলুষিত করার নেপথ্যে ছিলেন আসাদুজ্জামান নূর। আর বিমান প্রতিমন্ত্রী থাকাকালে মাহবুব আলী দুর্নীতিতে জড়িত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের সহযোগিতারা। তবে আসামিরা হত্যায় জড়িত নন বলে দাবি তাদের আইনজীবীর। বৈষম্য বিরোধী আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যেসব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত, তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল, এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল, তখন যে বিমান কেনার নামে
হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। এদিকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। ভোরে সীমান্ত এলাকা দিয়ে প্রাইভেট কারে করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এই দুই সাংবাদিক। এ সময় স্থানীয়রা চালক সহ 4 জনকে আটক করে। পরে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগমারা থানার হত্যা মামলায় রাজধানীর আদাবর থেকে দুপুরে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করে র্যাব। টানা 3 বারের সংসদ সদস্য এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশেষ ক্ষমতা আইনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় কমিটি। মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়েছে দায় মুক্তির আইন হিসেবে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। 2010 সালে করা আইনটি 2 বছরের জন্য পাশ হলেও দফায় দফায় সংশোধনী এনে মেয়াদ বাড়ানো হয় 16 বছর পর্যন্ত। আর এই আইনের বলেই কোনো দরপত্র ছাড়াই নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের কাজ দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি এই আইনের অধীনে সম্পাদিত কার্যক্রম নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগও ছিল না। ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। গত 18 আগস্ট আইনটির অধীনে নতুন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র সহ কেনাকাটা নিয়ে চুক্তিগুলোর পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি। কমিটি গঠনের 11 দিনের মাথায় সোমবার বিকেলে প্রথমবার বৈঠকে বসে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের জাতীয় কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে কমিটির প্রধান জানান, বিশেষ আইনের অধীনে হওয়া চুক্তিগুলোর বিস্তারিত তথ্য দিতে মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ বিধান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা চাচ্ছি ফ্রম দ্য ডিপার্টমেন্ট, ফ্রম দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওদের কাছে তো ডেটা রেডিলি অ্যাভেলেবল, সো দে ক্যান ফার্নিশ আস উইথ দ্য ডেটা অ্যান্ড দ্য ইনফরমেশন দ্যাট উই নিড রাইট এট দিস মোমেন্ট। আহ্বায়ক জানান, আদানি সহ বিশেষ আইনের অধীনে হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করবে কমিটি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে। যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করবো, যেগুলো কন্ট্রোভার্সি ওনার কাছে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? এগুলো এখনো ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না, রিভিউ না করে বলতে পারবো না। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। অ্যাকশনই কথা বলবে, কাজই কথা বলবে। কমিটি তো করছে সেই জন্যই, ওগুলো এক্সামিন করে রিভিউ করে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। রিকমেন্ডেশন দেওয়ার পর গভর্নমেন্ট তার কোর্স অফ অ্যাকশন সে ডিসাইড করবে। আগামী 28 সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনে বসবে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়ার একটি লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 3 মাসের মধ্যে কমিটিকে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, কর্মক্ষম কর্মকর্তাদের পদায়ন সহ আর্থিক সহায়তা দেয়া হতে পারে। বিদায়ী আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বাধ্যতামূলক অবসর, পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কিংবা সিনিয়র হয়েও জুনিয়রদের অধীনে বাধ্য হয়ে চাকরি জীবন পার করেছেন এমন সরকারি কর্মকর্তার সংখ্যা অনেক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং পদ ও পদোন্নতি অনুসারে প্রাপ্ত সরকারি আর্থিক সুযোগ দাবি করেছেন এমন 2500 কর্মকর্তা। বঞ্চিত এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। 2009 থেকে গত 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি বঞ্চিত এমন কর্মকর্তাদের বিষয়ে তথ্য নিয়ে কমিটি 3 মাসের মধ্যে সুপারিশ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির সাথে আরো 4 জন কর্মকর্তাকে দেওয়া হয়েছে, তারা অতিরিক্ত সচিব লেভেলের 4 মন্ত্রণালয়ের। একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, একটা ক্যাবিনেট ডিভিশন, আরেকটা হলো অর্থ মন্ত্রণালয়, আরেকটা হলো আইন মন্ত্রণালয়। 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি,
তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। গোয়েন্দা তথ্য এবং তাদের কর্মজীবন পর্যালোচনার ভিত্তিতে কর্মক্ষম অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নানা ক্ষেত্রে পদায়ন ও আর্থিক সুবিধা দেওয়া হতে পারে বলেও জানান তিনি। নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, এতদিন এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে। 2,500-এর মধ্যে আমিও একজন, তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলেও জানান সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাচিবিক সহায়তা জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুলিশ ও প্রকৌশল বিশেষজ্ঞদের রাজধানী যানজট নিরসনের উপায় খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীকে স্মরণে রাজধানীতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যশন জলুসের পাশাপাশি আয়োজন করা হয় ওয়াজ মাহফিল, সেমিনার, মিলাদ ও দোয়ার। সহকর্মী মেহেদি হাসান ও আলতাফ হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার আলামিন তুষার। কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিনের খুশিতে দিনটিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রাজধানীর মোহাম্মদপুর, রমনা, গ্যান্ডারিয়া সহ বিভিন্ন স্থানে ছিল বর্ণাঢ্য আয়োজন। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমত ও শান্তির নবীর উসিলায় যেন সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করে, এমনটাই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। বলছিলেন নবীর প্রেমে সিক্ত হয়ে নিজের জীবনে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পান তারা। সমস্ত কিছু আনন্দিত, এই জন্য আমরা আজকে জুলুসে আপনি আগমন করেছি। শুকরিয়া আদায়ের জন্য আমরা আজকে আনন্দ মিছিল জশ্নে জুলুস বের করেছি। দয়ার নবী মায়ার নবীর আগমন আজকে, এই দিনে আমরা জুলুস করব, আমরা সবাই আনন্দিত হব। বাংলাদেশ সহ প্রায় 152টি দেশে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করছি। এদিনের মহত্ব, যার জন্য সেই মহামানবের জীবন আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মেনে চলার আহ্বান শেষ রাসূলের উত্তরসূরিদের। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলা সৃষ্টির শিক্ষা ইসলাম দেয় না বলেও সবাইকে মনে করিয়ে দেন তারা। বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে ওনার আগমন হয়েছিল। এই ঈদ মিলাদুন নবীর এই দিনে আমরা সারা পৃথিবীর মানুষকে যেন জাগিয়ে তুলি আমার নবীর আদর্শের মাধ্যমে। নবীর আদর্শ, নবীর সিরাতকে যেন আমরা ধারণ করতে পারি, মানুষকে নবীর প্রেম এবং ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির মাধ্যমে এই পৃথিবীতে যেমন শান্তি কায়েম করতে পারি, সেই বার্তাই দেওয়ার জন্য আজকে আমাদের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনের। বাংলাদেশের সব ধর্ম ও মতের মানুষদের স্বাধীনভাবে অনুষ্ঠান আচার পালনের অধিকার রয়েছে বলেও জানান আয়োজকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অংশ নেন। এছাড়া রাষ্ট্রপতির সচিব ও বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির মোনাজাত পরিচালনা করেন। মাজার দরবার শরীফে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে প্রতিরোধ মাহফিল হয়েছে।
একই দাবিতে মানববন্ধন করেছেন চলচ্চিত্র কলাকুশলীরাও। বিকেলে শাহবাগে আধ্যাত্মিক স্বাধীনতার সপক্ষে কানফিল্লাহ ব্যানারে মিলাদ মাহফিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মাজার দরবার শরীফের ওপর হামলাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন বক্তারা। শান্তিপূর্ণ ধর্ম পালনকারীদের ওপর ঘোষণা দিয়ে সহিংস হামলার প্রতিবাদ জানান তারা। এদিকে বিকেলে শাহবাগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন জাগ্রত জনশক্তির ব্যানারে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আমরা যারা দেশের আপামর সাধারণ জনগণ রয়েছি, আমরা যারা অসাম্প্রদায়িক জনগণ রয়েছি, আমরা যারা ধর্মে সহাবস্থানে বিশ্বাস করি, আমরা সবসময় এর বিরুদ্ধে থাকব। আগস্ট গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ইতিহাসে প্রথম জাতীয় বেঈমানি হিসেবে এটা লেখা থাকবে। যারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এতে ইন্ধন দিচ্ছে এর পেছনের মাস্টার মাইন্ড যারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। উগ্রবাদী কাজ, জঙ্গিবাদী কাজ, কারণ ইসলাম উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম সাপোর্ট করে না। সরকারের পক্ষ থেকে ডিমের দাম 11 টাকা 87 পয়সা বেঁধে দিলেও প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। এদিকে বেঁধে দেয়া দামে সোনালী মুরগি বিক্রি হলেও বেশিতে কিনতে হচ্ছে ব্রয়লার। মুরগির বাজার স্থিতিশীল রাখতে গত মার্চে 1 কেজি ব্রয়লারের খুচরা মূল্য 175 টাকা 30 পয়সা নির্ধারণ করে দেয় তৎকালীন সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। একই সঙ্গে প্রতি কেজি সোনালীর দাম 262 টাকা আর প্রতিটি ডিমের যৌক্তিক মূল্য 12 টাকা নির্ধারণ করে দেয় সংস্থাটি। 6 মাস পরে এসে ডিম মুরগির দাম আবার নির্ধারণ করল নতুন অন্তর্বর্তী সরকার। এবার প্রতি কেজি ব্রয়লারের খুচরা মূল্য নির্ধারণ করে দিল 179 টাকা 59 পয়সা। সোনালী মুরগির দাম 269 টাকা 64 পয়সা আর প্রতিটি ডিমের দাম 12 টাকা থেকে কমিয়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিল প্রাণী সম্পদ অধিদপ্তর। রোববার দাম নির্ধারণের পর সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে ব্রয়লার ও ডিম কিনতে হচ্ছে ভোক্তাকে। ব্রয়লার হলো 185 থেকে 90 টাকা, গত সপ্তাহ ছিল আপনার 170 টাকা 75 টাকা। ওখান থেকে আমি 5 টাকা লাভ করে বিক্রি করি, ওখান থেকে যদি না আসে তাহলে আমরা এখানে কিভাবে বিক্রি করব? ডিমের হালি আগে ছিল 150 টাকা, এখন আরো বাড়ছে। আশা করছিলাম দাম কমবো তত্ত্বাবধায়ক সরকার আসাতে, তো সেই তুলনায় দাম দেখতেছি আরো বাড়তেছে। প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ বলছে এমন অযৌক্তিক দাম নির্ধারণের কারণে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে সংগঠনটির প্রশ্ন 168 টাকা 91 পয়সায় যে ব্রয়লার বিক্রি করবেন খামারি, তা কয়েক হাত বদল হয়ে কিভাবে 179 টাকা 59 পয়সায় বিক্রি করবেন খুচরা বিক্রেতা। বাজারে এটা মূল্য নির্ধারণ কাজে আসবে না, এটা বাজারকে আরো অস্থির করে তুলবে, এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। যদিও রোববার দেয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে ডিম ও মাংসের যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে। জিন্নাতারা জশওয়া, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতে অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় মালিক শ্রমিকদের সমন্বয় করতে হবে। নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সভায় কারখানা চালু রাখতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থিতিশীল হয়ে ওঠে নারায়ণগঞ্জের রফতানিমুখী ইট শিল্প। কারখানাগুলোই নিরাপত্তাহীনতার পাশাপাশি দেখা দেয় শ্রমিক অসন্তোষ, ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন। এমন বাস্তবতায় শ্রমশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করলেন ব্যবসায়ীরা। সোমবার দুপুরে শহরের চাষারায় বিকেএমইএ কার্যালয়ে মতবিনিময় সভা হয়। রফতানিমুখী শিল্প এলাকায় শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করব, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে নাই, ঘটবেও না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। কারখানা বন্ধ রেখে কোনো দাবি করে আপনারও লাভ হবে না, শ্রমিকেরও লাভ নাই, আমাদেরও লাভ নেই। পরিস্থিতি মোকাবিলায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে জরুরিভাবে সমন্বয়ের তাগিদ দেন শ্রম ও কর্মসংস্থান সচিব। সবার মতামত ও দাবির ভিত্তিতে সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। কমিট করবেন যে কোনো শ্রমিক অসন্তোষ থাকবে না,
অসন্তোষ যদি দানা বাঁধে, আপনারা লিডাররা তারা সামনে এগিয়ে আসবেন, এসে প্রবলেমটা দিবেন, আমরা কুইক রেসপন্স করব এবং প্রত্যেকটা অভিযোগ ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাড্রেস করব। অনুষ্ঠানে শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসক, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। উজান উপকূলীয় এলাকায় নেই মনিটরিং নেটওয়ার্ক সিস্টেম। আকস্মিক বন্যার আগাম তথ্য দিতে পারছে না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তথ্যের অভাবে দুর্যোগে বছরে ক্ষতি হচ্ছে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ। দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্বে স্বীকৃত দুর্যোগ প্রবণ দেশ হিসেবে শীর্ষে বাংলাদেশ। তবে এর সতর্কতায় নেই শক্তিশালী ব্যবস্থাপনা। ফলে বছরের পর বছর ভুগতে হচ্ছে উজান এলাকা থেকে শুরু করে উপকূলবাসীকে। আকস্মিক বন্যার আগাম তথ্য দিতে কাজ করে পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বন্যা পরিস্থিতি বা ভারী বৃষ্টিপাত সঠিক পরিমাপে নেই সক্ষমতা। উজানের সম্ভাব্য বার্তা জানাতে নেই কোনো গাণিতিক মডেল সিস্টেমের নেটওয়ার্ক। এতে বছরে ছোট বড় নানা প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। সম্প্রতি ভারতের ত্রিপুরার গজলডোবায় ভারী বৃষ্টিতে 40 বছরের মধ্যে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে ফেনী, নোয়াখালী সহ চট্টগ্রাম অঞ্চল। আবহাওয়া দফতর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে 3 দিন আগেই 16 আগস্ট এক আগাম বার্তায় ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিলেও তাতে ছিল না সম্ভাব্য বিস্তৃত এলাকা বা ক্ষতির পরিমাণের তথ্য। এ বিষয়ে জানতে সময় সংবাদ যায় পান্থপথে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে। বিভাগটি জানায়, ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য বন্যার তথ্য দিতে যে মডেল ব্যবহার করা হয় তা দিয়ে সঠিকভাবে তথ্য মেলে শুধু গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র অববাহিকার। তবে মডেলটির নেটওয়ার্কিং নেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূল সহ উজানে থাকা ছোট নদীগুলোর অববাহিকায়। এতে সঠিকভাবে আবহাওয়া পর্যালোচনা ও বার্তা দেয়া সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ বা খুলনা বিভাগ এসব স্থানে আসলে আমাদের গাণিতিক মডেল নেটওয়ার্কটি এখনও অপারেশনাল ভিত্তিতে চালু নয়। এর জন্য মূলত আসলে আমরা কোনো সুনির্দিষ্ট পূর্বাভাসটা দিতে পারছি না, যেটা আমরা আমাদের যে যমুনা নদী বা পদ্মা নদী অথবা সুরমা কুশিয়ারা নদীতে দিতে পারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বলছে, দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি হচ্ছে গড়ে 30,000 কোটি টাকার সম্পদের। ক্ষয়ক্ষতি কমাতে উন্নত প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পূর্বাভাস ব্যবস্থাটা আবহাওয়া অধিদপ্তর প্রস্তুত করেন, এটা অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে খুবই দ্রুত চলে যেতে হবে ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টারের কাছে, যাতে তারা অতি অল্প সময়ে লেটেস্ট বৃষ্টির তথ্যটা পায়। পার্শ্ববর্তী দেশের বৃষ্টির পূর্বাভাসটা আমাদের তৎক্ষণাৎ পেতে হবে, আমাদের নিজস্ব ক্যাপাসিটিও ইমপ্রুভ করতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কবার্তা এবং দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়েও গতি আনার তাগিদ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অন্তত 200 পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের অবৈধভাবে বালু তোলায় ভাঙনের প্রধান কারণ। BM ইসরাফিলের তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবিতে রিপোর্ট। বাড়ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়ায় পদ্মা নদীর প্রায় 1.5 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গেল 2 সপ্তাহে নদী ভাঙনে অন্তত 200 পরিবার সরিয়ে নিয়েছে বাড়িঘর। এখনো হুমকির মুখে বিদ্যালয়, মাদ্রাসা সহ অন্তত 300 বাড়িঘর ও স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে দেখা দিয়েছে এ ভাঙন। আমাদের নদীর পাড় ভাঙছে একমাত্র ড্রেজিং এর কারণে। আমার জায়গা জমি যা ছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অসহায় আমরা এখানে সরকারি জমিনে আশ্রয় নিয়েছি। এই দুটো ঘর উঠেছে, এখানে আমরা বসবাস করব, যাতে আমরা থাকতে পারি, এই ব্যবস্থা যিনি সরকার আমার করে দেয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রতি বছরের মতো চলতি বছর পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়নি। পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। এদিকে শরীয়তপুর নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় 3 দিনের টানা বৃষ্টিতে সোমবার সকালে ভেঙে গেছে দুপাশের পানি সরানোর জন্য বসানো পাইপ। এতে সড়ক ধসে 20 ফুট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। রোডের পাইপটা ভাঙ্গিয়া নিচে যাওনে, যার কারণে আমরা আরো বেকায়দায় আছি। এখন আমাকে পানি এদিকে যায়ও না, এদিকে এখন আমাকে আমরা পানি মতো এসে পরে অন্তত 2000 ঘর। পাইপ কালভার্ট ভেঙে
এই গর্তটার সৃষ্টি হয়। আপাতত এটাকে বেলি স্থাপন করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। মঙ্গলবার বিকেলে সড়কটির সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, শরীয়তপুর। সতর্ক সংকেত, লাল পতাকা কিংবা লাইফগার্ড কর্মীদের নির্দেশনা না মেনে উত্তাল সাগরে নামছেন পর্যটকরা। তাদের নিরাপত্তায় মাইকিংয়ের পাশাপাশি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লাইফগার্ড ও সৈকতের কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, উত্তাল সাগরের ঢেউয়ে সমুদ্র স্নানে ব্যস্ত কয়েকজন পর্যটক। মুহূর্তেই স্রোতের টানে ভেসে যাচ্ছেন তারা। দেখতে পেয়ে দ্রুত দুটি জেট স্কি নিয়ে উদ্ধারে ছুটে যান লাইফগার্ড কর্মীরা। সোমবার বেলা 12টার দৃশ্য এটি। যারা কথা শুনতেছে না, যারা মানতেছে না, তারা মাঝখানে যাচ্ছে এবং আমাদের নিয়মিত তাদেরকে উদ্ধার করা লাগতেছে। 3 নম্বর সতর্ক সংকেত জারি আছে। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসল করতে নামার নিষেধাজ্ঞা হিসাবে বালুচরে টাঙানো হয়েছে একাধিক লাল পতাকা। এরপরও ঝুঁকি নিয়ে সাগরের পানিতে অনেক পর্যটক এনজয় করার জন্য আসছি। ঢেউ উঠতেছে, সাগর মোটামুটি উত্তল। একটা এক্সাইটমেন্টের ব্যাপার থেকে আমরা চলে গেছিলাম ওখানে। পরে এখানকার যে রেস্কিউ ভাইরা আছে ওনারা আবার আমাদের ওখান থেকে নিয়ে আসছে। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ডের পাশাপাশি রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সৈকত কর্মী। তারা নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি সচেতন করছেন পর্যটকদের। সাগর অনেক উত্তাল, যে কারণে গর্ত এবং রিপ কারেন্টের সৃষ্টি হয়েছে, এগুলো এখনো অ্যাক্টিভ রয়েছে। তো যার কারণে আমরা 3টি বিচে সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করেছি। পর্যটক যেন গভীর পানিতে না যায়, সবাই যেন হাঁটু পানিতে থাকে, আমরা ওনাদের নিরাপত্তার জন্য সবসময় মাইকিং করে যাচ্ছি। সিসেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে গত 6 বছরে সাগরে ভেসে গিয়ে মারা গেছেন 47 জন পর্যটক এবং স্রোতের টানে ভেসে যাওয়ার সময় অন্তত 700 পর্যটককে উদ্ধার করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মেনে নেবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধান পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহতে দল মত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে, গড়তে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ, রংপুরে সার্জিস আলম। এবং হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়, সাবেক এমপি এনামুল হক গ্রেফতার। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।